একসময় আর্কিটেকচার ডিপার্টমেন্টে যখন ঢুকি তখন বিশ্বাস করতাম যে আমাদের মধ্যে থেকেই পৃথিবীর বিখ্যাত আর্কিটেক্ট বের হবে আর কি। অ্যাওয়ার্ডস জিনিসটা আসলে আর্কিটেক্টের জীবনে কিভাবে কাজে লাগে? এটার আনন্দ থাকে 3 দিন, কষ্ট থাকে 3 বছর। ট্র্যাজেডি হচ্ছে যে প্রত্যেক দিন তো আর জেতা যায় না। প্র্যাকটিসের কথা বলছিলাম, ফ্রেমওয়ার্কসের প্র্যাকটিস কিভাবে? ফ্রেমওয়ার্কের কাশিপাড়া অফিস থেকে বের হয়ে আমি নিজে শুরু করি। তো বেসিক্যালি আমাদের শুরু থেকেই ছিল যে কম্পিটিশন করা। কম্পিটিশনের করতে যে প্রচুর মানে সময়, শ্রম, অর্থ ব্যয় হতো। যেটা হচ্ছে যে আমি প্রচুর হয়ে যেতাম আর কি, ঋণগ্রস্ত হয়ে যেতাম আর কি। তো এই ঋণ মেটানোর জন্য আমি চেষ্টা করতাম যে শর্ট টার্ম কোনো ইন্টেরিয়র ডিজাইন করে কাজ করা যায় কি না। তো এইভাবেই একটা চক্রের মতন চলতেছিল আর কি, যে একটা কম্পিটিশন করলাম, কিছু টাকা দেনা হলো, একটা কাজ করলাম, দেনা পরিশোধ করলাম, আবার কম্পিটিশন করলাম, এই একটা চক্রের মতন ছিল। তো 2011-তে একটা খুব ঘটনা ঘটলো, সেটা হচ্ছে হঠাৎ করে টের পেলাম যে আমি ডায়াবেটিক। আচ্ছা। তো তার আগে আমার ছিল যে আমার গায়ে শক্তি আছে, মানে আমি একটানা 3-4 দিন টেবিলে বসে থাকতে পারি, পরিশ্রম করতে পারি। তো দেখলাম যে কোনো কিছুই মানে না আর কি, অফুরন্ত না আর কি। জীবনী শক্তিটাও মানে এটা যারা ইয়াং আর্কিটেক্ট আছেন তাদেরকে আমি খুব কনসিয়াসলি বলতে চাই যে স্থাপত্য চর্চাটা লম্বা দৌড়ের একটা ঘটনা আর কি। এটার জন্য আপনার নিজেকে বাঁচায় রাখতে হবে আর কি। তো এইটা একটা ভয়াবহ অভিজ্ঞতা আমার, যে তাহলে কি শেষ হয়ে গেল সব কিছু, মানে তো একটা ট্রমা ছিল তখন। তো এরপর থেকে যে লাভটা হয়েছে সেটা হচ্ছে যে মানে একটু বুঝে শুনে জীবনী শক্তি এনগেজ করার একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে। আর একটা হচ্ছে যে আমি এখন জানি যে আমি আর কতগুলো প্রজেক্ট করতে পারবো। আমার নিজের একটা পারসেপশন আছে যে আমার জীবদ্দশায় অ্যাকচুয়ালি কোথায় থামবো আর কি, ওইটা নিয়ে আমার একটা পারসেপশন তৈরি হয়েছে আর কি। সো এইটা একদিক দিয়ে অনেক বড় ব্লেসিং আর কি, আমার জন্য খুব বড় ব্লেসিং আর কি, কারণ আমি আগের চেয়ে অনেক বেশি স্থির। আর একটা হচ্ছে যে কতটুকু অর্থ দরকার জীবনের জন্য। তো এটা ইন্টারেস্টিং ঘটনা। একবার একটা ইন্টেরিয়র কাজ করতে যেয়ে আমি হঠাৎ করে অনেক টাকা পেয়ে গেলাম আর কি। তো তার আগে আমি কখনোই ওইভাবে অপচয় করি নাই, জীবনের কোনো কিছু ওইভাবে অপচয় করি নাই। কিন্তু টাকা খরচ করার জন্য তো একটা দক্ষতা লাগে। আমি দেখলাম যে আমার ওই দক্ষতাটা নাই এবং আমি খুব উল্টাপাল্টা করতেছি আর কি। তো আমি যখন অনেক বিপদে পড়ি তখন আমি আব্বার কাছ থেকে পরামর্শ করি আর কি। তো আমার কাছে মনে হয় যে এটা তো বিপদ, মানে এটা কোনো ব্লেসিং না, এটা বড় ধরনের বিপদ আর কি। তো আমি আব্বা জিজ্ঞেস করলাম যে আব্বা এই টাকা পয়সা আসছে, তো আব্বা হাসতে হাসতে বলে তুমি আমার দিয়ে দাও। তো আমি আপনার দিলাম, কিন্তু তারপরে আরও তো থাকে, আমার দেওয়ার পরে আপনার যে নিট, তার দেওয়ার পরেও আমার আরও থাকবে আর কি। তো উনি তখন খুব মজা করে বললেন যে টাকাটা মাটি করে ফেলো। প্রথমে বুঝি নাই, পরে বললো যে তুমি জমি কিনে চাষবাস শুরু করো আর কি। তো এইটা 2012-13 দিকের ঘটনা। তো তখন আমি এরপরে যখনই সংসার খরচ বাঁচেও, যদি কিছু টাকা বাঁচে, তখন হচ্ছে যে আমি চাষের জমি অল্প অল্প করে কিনি আর চাষবাস করি আর কি। আমার একটা বড় টাইম স্পেন্ড করি হচ্ছে চাষবাস নিয়ে আর কি। তো এটা কোনো অর্গানিক চাষবাস না, এটা খুব হার্ডকোর মানে চাষ, বাণিজ্যিক ভিত্তিতে চাষ, এবং গ্রামের সাথে আমি অনেক বেশি কানেক্টেড আর কি। তো এতে দুইটা লাভ হয়, সেটা হচ্ছে যখন আমি খুব সাফোকেটেড থাকি
বিশেষ করে কষ্ট লাগে, কেউ খারাপ ব্যবহার করলে খুব কষ্ট লাগে, মানে যেটা আমি হয়তো ডিজার্ভ করি না, কারণ আমি তো সাধারণত কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না, কিন্তু কেউ খারাপ ব্যবহার করলে এটা অ্যাবজর্ব করতে কষ্ট লাগে আর কি। তো তখন আমি গ্রামে যাই, গ্রামে চাষবাস করি। তো আমার লাগানো গাছপালা যখন বড় হয় কিংবা ফল ধরে, এটা আসলে খুব মনে হয় যে মানে এই রিটার্নটা অসম্ভব রকমের একটা গিফট আর কি, যে আমার লাগানো গাছে ফল হচ্ছে আর কি। নিজেকে খুব মানে ঐশ্বর্যবান মনে হয় আর কি, অনেক ধনী মনে হয় আর কি। অ্যাকচুয়ালি আমার কাছে ধনী গরিব এই পারসেপশনটা বোধহয় মানে সাইকোলজিক্যাল পারসেপশন, কারণ এটার কোনো লিমিট নেই যে কতটুকু হলে ধনী কতটুকু হলে গরিব, এটার লিমিটলেস একটা ঘটনা। বাট আমি যখন দেখি যে আমি একবার আমার ক্ষেত্রে লাউ লাগালাম, মানে তরকারি, অসংখ্য লাউ আমি সবাইকে দিতে পারতেছি, নিজে খাইতে পারতেছি এবং বিক্রি করতে পারতেছি। তো এইটার যে প্রাচুর্যের অনুভূতি, এটা আমার কাছে মনে হয়েছে যে আমি আসলেই অনেক ধনী আর কি। তো এইটা আমার একটা বড় টাইম পাস। আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে কিছু রেসিডেন্স করতেছি, ছোট ছোট রেসিডেন্স, খুবই ছোট। পাবলিক প্রজেক্ট খুঁজতেছি, পাচ্ছি না। তো রেসিডেন্সগুলো যেটা হয় যে আমরা অনেক সময় নেই, তাদের সাথে মিশি। সাধারণত ওনারা আমাদের অফিসে আসেন, সারাদিন কাটান, অনেক গল্প হয়। যাদের সাথে কাজ করি তাদের পরিবারের আদ্যপান্ত সব কিছুই আমরা জানি, আমাদের পরিবারের সব কিছুই তারা জানে। তারা পারিবারিক বন্ধুর মতনই হয়ে যায় আর কি। এবং যতদিন না বন্ধুর মতন হয় ততদিন আমরা তাদের সাথে এই মেলামেশা করতেই থাকি আর কি। তো একটা সময় যে মনে হয় যে এখন করা যায়, ডিজাইনটা শুরু করা যায়। তো ওই শুরুটা করার পরে আর সাধারণত আটকায় না, কারণ ততদিনে এক ধরনের বোঝাপড়া তৈরি হয়, এক ধরনের সহমর্মিতা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। তো ওইখান থেকেও আমি ওনাদের জন্য কোনো বার্ডেন চাপায় দিই না, ওনারাও আমাদের কাছ থেকে কতটুকু আশা করবেন সে ব্যাপারেও পরিষ্কার ধারণা পেয়ে যান আর কি। আর চাপ এখন আর নিতে ভালো লাগে না, কারণ মানে জিনিসটা হচ্ছে যে যার জন্যই কাজ করি তার মানে আসলে আমরা কাজ করি তো সম্মানের জন্য, মানে দিন শেষে মানুষের একটাই চাওয়া থাকে, সেটা হচ্ছে সম্মান আর কি। তো যে কাজের সম্পর্কের মধ্যে সম্মানটা অনুপস্থিত, সেখানে আমি কমফোর্ট ফিল করি না আর কি। তো ওইটার জন্যে আসলে আমার তো আর এখন ওই আর্থিক ওই চাহিদাটা এখন আর নাই, কারণ নাই মানে আমি মোটামুটি আমার জীবনের চাহিদাগুলা কাটছাট করে হোক যেভাবে হোক আমি একটা বাক্সে ঢুকে গেছি আর কি, এর চেয়ে বেশি আমার দরকার নাই। তো এত বছর প্রতিকূল পরিস্থিতির মধ্যে চলে চলে আমার আর এখন মানে নতুন করে এক্সপেকটেশনের লেভেলটাও আর বাড়তি না আর কি। তো এইটা একটা বড় স্যাটিসফ্যাকশনের জায়গা। আমার যেটা মনে হয় যে প্র্যাকটিসের এই স্যাটিসফ্যাকশনের শান্তিটা খুব দরকার আর কি। আর আমি শান্তিময় মৃত্যু চাই, কারণ আমার জন্য মরার সময় মনে না হয় যে আমি কিছু আনডান রয়ে গেল। হ্যাঁ, কিছু আনডান রয়ে গেল এবং আমি অন্যের ক্ষতির কারণ হয়েছি, কিংবা অন্যের কেউ আমাকে অভিশাপ দিচ্ছে, এইটা নেওয়া খুব কঠিন। মানে কেউ আমাকে, আমি জ্ঞানত জানতেছি যে অমুকে আমাকে মানে কার্স করতেছে, এইটা আসলে আমি মানুষ হিসেবে আমার মনে হয় না যে এটা কারোর এই পর্যায়ে যাওয়া দরকার আছে আর কি। শান্তিটা আসলে বাইরে থেকে আসে না, মানে শান্তিটা ভিতর থেকে আসে, বাইরে থেকে শান্তি ইনজেক্ট করা যায় না আর কি। তো আমি ওই শান্তিটা সার্চ করি। ডিস্যাটিসফ্যাকশন আছে যে আমি যখন কিছু করতে পারি না, মানে ডিজাইনে যখন চাচ্ছি একটা জিনিস কিছু হচ্ছে না, তখন খুব অস্থির লাগে। তো এই অস্থিরতা পারমিট করি, কারণ
ওইটা হয়তো আমাকে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য একটা তরিকা আর কি, আগায় নিয়ে যাওয়ার প্রসেস। এটা ছাড়া আর কোনো ডিস্যাটিসফ্যাকশন কিংবা অ্যাজিটেশন নাই। ওই সেন্সে আমি খুবই ব্লেসড, এবং যাদের সংস্পর্শে আমি আসছি, যাদের স্নেহ নিয়ে বড় হয়েছি, তাদের প্রতি আমি আমার অসম্ভব কৃতজ্ঞতা, যে তাদের স্নেহ ছাড়া আমি আসলে এত দূর আসতে পারতাম না। মানে দূর বলতেছি, আমার জীবদ্দশার যে দূরত্ব, এটা নিয়ে বলতেছি। মানে এটাই আমার সবচেয়ে বড়। হিমনের কিছু, আমরা আসলে হিমনরে কিভাবে চিনি, তুমি আমি একই স্কুলের না, বাট আমি চিনি হচ্ছে তোমার কিছু প্রজেক্ট। আরেকটা বড় ব্যাপার ছিল, হিমন খুব কম কথা বলে, হিমন খুব আস্তে কথা বলে, হিমন যা বলে সেটাই বলে, এরকম কিছু আমার কিছু রিয়েলাইজেশন হয় আমার ভিতরে হয়েছে আর কি, যে আমি তোমাকে যেভাবে জানছি। এছাড়া কিছু প্রজেক্ট আমরা দেখি যেগুলি আমার কাছে মনে হয়েছে অতি নুয়ে পড়ে করা প্রজেক্ট আর কি, যেটা আমরা অনেকটা ডাউন টু আর্থ বলি, বা প্রজেক্টগুলি আসলে ইউজারদের জন্য করা। আমি আর্কিটেক্ট একটা প্রজেক্ট করে দিলাম সেরকম না, এরকম কিছু একটু আমরা আলাপে যেতে পারি। হিমনের একটা অ্যাকোমোডেশন প্রজেক্ট ছিল, ইঞ্জিনিয়ার্স অ্যাকোমোডেশন প্রজেক্ট, সম্ভবত মেঘনা ঘাটের এখানে, যখন জাপানিজদের জন্য। তো এই প্রজেক্টটা দেশে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস অ্যাওয়ার্ড পেয়েছে এবং জেকে সিমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছে। তো আর একটা প্রজেক্ট আমরা প্রায়ই দেখি, প্রজেক্টটা ছোট্ট একটা জমিতে, সম্ভবত 1-2 কাঠা 3 কাঠার ভিতরে একটা প্রজেক্ট, ওইটা খুব বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাই। ওইটা নিয়ে আসলে যখন ক্লায়েন্টও কথা বলেছে, আমি দেখলাম যে ওদের চোখে মুখে কোথায় জানি একটা শান্তির চাওয়া আছে। এছাড়া কম্পিটিশনে, ডিজাইন কম্পিটিশনের কথাও যদি বলি, আমরা হিমুন আইবি কম্পিটিশনে একটা তোমার একটা স্ট্যান্ড ছিল ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বিল্ডিংয়ে। ডেস্কো ডিজাইন কম্পিটিশনে তোমার তো ছিল, ফার্স্ট পজিশনে ছিল, এবং তোমরা ইয়েতেও ছিল, এটা মনে হয় ওদের সাথে এগ্রিমেন্ট সব কিছু হয়েছে। আমি প্রথমে বলতে চাই যে এই প্রজেক্টগুলি নিয়ে একটু ছোট্ট কথা শুনবো। এই যে এতক্ষণ যে আমরা আলাপটা করলাম, যে আসলে আমি কার জন্য করছি, তার সাথে যে আমার বন্ধুত্ব, সেটা নিয়ে একটু শুনতে চাইবো। তার আগে বলতে চাই, অ্যাওয়ার্ডস জিনিসটা আসলে আর্কিটেক্টের জীবনে ধরো যখন অ্যাপ্রিসিয়েটেড হয়, তখন ব্যাপারটা কিভাবে কাজে লাগে, অথবা এইটার রিভার্স কোনো ইফেক্ট আছে কিনা? এটা আমার খুব ব্যক্তিগত মতামত, এটার সাথে কারোর মানে কনফ্লিক্ট হওয়ার চান্সই বেশি। এটা আমি খুব অ্যাওয়ার্ড কিংবা উইনিং প্রজেক্ট হইলে যেটা হয় সেটা হচ্ছে যে এটার আনন্দ থাকে 3 দিন, কষ্ট থাকে 3 বছর। কারণ হচ্ছে যে অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করার পরে প্রথমে যে ফিলিংটা হয় যে সবাই জানলো কিনা আর কি, সবাইকে আমার দিকে একটু অন্যভাবে তাকাচ্ছে কিনা আর কি, একটু সালামটা একটু জোরে দিল কিনা আর কি, ঠিক আছে, কিংবা আমাকে কি ওয়ার্ম ওয়েলকাম হচ্ছে কিনা আর কি। তো এইটা বোধহয় এই কালচারটা ফ্যাকাল্টির একদম ফার্স্ট ইয়ার থেকেই হয় আর কি, যে জুরি ভালো হলে সবার মানে ইকো স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি হয়। তো প্রফেশনাল লাইফেও এই ব্যাপারটা আছে, কিন্তু ট্র্যাজেডি হচ্ছে যে প্রত্যেক দিন তো আর জেতা যায় না, কিছু কিছু সময় হারতেও হয় আর কি, জেতার পরে হারাটা অনেক কষ্টের আর কি। তো অ্যাওয়ার্ড আসলে কিছু মিন করে না, কিংবা এটা দক্ষতা কিংবা অ্যাচিভমেন্টের কোনো বেঞ্চমার্ক না আর কি। কারণ আর্কিটেকচারে প্রত্যেক দিনের যুদ্ধ প্রত্যেক দিন জিততে হয় আর কি, প্রত্যেকটা প্রজেক্টে আলাদা করে যুদ্ধে জিততে হয় আর কি। যে আমি একটা অ্যাওয়ার্ড উইন করলাম, তারপরে এটা গ্যারান্টিড যে আমি একটা স্কিল ডেভেলপ করে ফেলছি, যে আমার লেভেলটা ওইখানে চলে গেল, ব্যাপারটা এরকম না আর কি। প্রত্যেকটা প্রজেক্টই ডিমান্ড করে যে তার ম্যাক্সিমাম নির্যাসটা আপনার কাছ থেকে নিবেই। তো ওই সেন্সে অ্যাওয়ার্ড কোনো কাজে লাগে না আর কি, কিন্তু কষ্ট রেখে যায় আর কি, যে আমি আগা খান পাইলাম, এরপরে তো পিটসকার পাইতে হবে আর কি, কিংবা রিবা অ্যাওয়ার্ড পাইতে হবে, কিংবা ন্যাশনাল লেভেলে আমার সব কিছু পাওয়া শেষ, এখন তো ইন্টারন্যাশনাল লেভেলে যাইতে হবে আর কি। তো এইটা যারা উপযুক্ত, আল্লাহ যাদের ওই রকম মেধা দিচ্ছেন, তাদের জন্য এটা মানে অর্দি, কিন্তু আমরা যারা সাধারণ মেধার মানুষ, তাদের জন্য এটা অর্দি না আর কি, বরং এটা অনেক বেশি দাম দিতে হয় আর কি এই ইসের জন্য আর কি। 2 নম্বর হচ্ছে যে
কাজ করার আনন্দটাই তো সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। ট্রু। তো এর চেয়ে বেশি আরেকজন আমাকে দিচ্ছে তারপর আমি খুশি হচ্ছি, এইটা তো আমার রাজমুকুট। আমি যখন ডিজাইন করি তখন তো আমি রাজা, কিন্তু অন্য একজন আমাকে মুকুট পরিয়ে দিল তারপর আমি রাজা হলাম, এটা তো মনে হয় যে আমার নিজেকে ডিগ্রেড করা আর কি। অ্যাওয়ার্ড ছাড়াই তো আমি ভালো থাকি। আমি যখন কাজ করি তখন আমার টেবিলে তো আমি রাজা আর কি। আমি যে লাইনটা টানি, আমি রাজার মতন। স্থপতি মানে কি, স্থানের প্রতি আর কি। আমার পজিশন তো শুরু থেকে ওরকম, আনন্দটাই তো আমার অ্যাওয়ার্ড। তো আর একজন আমাকে প্রেস করলো এবং তারপরে আমি বড় হয়ে গেলাম, এটা আমি বিলিভ করি না আর কি। এটা একটা কাজেই লাগে, সেটা হচ্ছে অন্য আর্কিটেক্টদের চেয়ে আমি কত বেশি আগায় গেলাম। এই তুলনামূলক তত্ত্বে এটা হয়তো কিছু সেন্স মেক করে, কিন্তু তাতে লাভটা কি? কার সাথে আমি তুলনা করতেছি? যার সাথে তুলনা করতেছি উনিও তো নির্ঘুম রাত কাটায় ডিজাইন করছে, সে তো আমার ভাই, সে তো আমার কমিউনিটির একজন আর কি। তার সাথে তো আমার কম্পিট করার কিছু নাই। অথবা উনি এই প্রসেসে জানেনি, উনি এর চেয়ে অনেক ভালো কাজ করেন, উনার অনেক বেশি রেসপন্সিবিলিটি অনেক বেশি, অনেক বেশি আর কি। উনি হয়তো এই লোভটা অনেক আগেই ত্যাগ করেছেন আর কি। তো তার সাথে কম্পিট করার তো কিছু নেই। রাইট। তো যে সিস্টেম আমাকে কম্পিট করা শেখাচ্ছে, আমাকে অনেকের মধ্যে এক হওয়া, আমার নেম ফেমটাকে ওই পজিশনিং করতেছে, এটা আমার কাছে খুব এলিয়েন লাগে আর কি। কারণ আর অ্যাওয়ার্ড পাওয়ার অল্প বিস্তর যতটুকুই আসছে, সেটা দেখছি যে অহমিকার সুশুরি দেয় আর কি। রাদার দেন মানুষের কাছাকাছি হওয়ার চেয়ে অনেক বেশি দূরত্ব তৈরি করে দেয় আর কি। আর দিন শেষে অ্যাওয়ার্ড তো ওইটাই, যে মারা যাওয়ার পরে, অ্যাওয়ার্ডটা আসলে মারা যাওয়ার পরে আসে আর কি। আমি একটা এর সঙ্গে বিলিভ করি, যেদিন থেকে আমরা আমাদের নিজেদের প্রজেক্ট নিয়ে কথা বলা শুরু করছি, সেদিন থেকে আমাদের ডিগ্রেডেশন শুরু হয়েছে আর কি। আমরা নীতিগতভাবে আর্কিটেক্টরা অন্তঃসারশূন্য হওয়া শুরু করছে। যখন আমি খুব স্ট্রংলি আমার পক্ষে মব ফর্ম করার চেষ্টা করি, তখনই আমার হীনমন্যতাবোধ তৈরি হয়ে যায় আর কি। আর্কিটেকচার ইটস প্রুভেন মানে এটা তো এভিডেন্ট যে একটা ঘটনা ঘটে গেছে আর কি। সেটা জাজ করার জন্য আমাকে বলার দরকার নেই আর কি। অন্যরা যদি বলে তাহলে এটা শিষ্টতা আর কি। আর যদি নিজেরটা নিজেই বলতে হয়, তো এর চেয়ে দুর্বল স্থাপত্য আর কিছু হয় না আর কি, হওয়া উচিত না। এখন সারা পৃথিবী কনজিউমারিজমের দিকে ঝুঁকতেছে। এখন এত বেশি অ্যাওয়ার্ড, এত বেশি মানে রেকগনিশন, হোয়াট ফর? এটা পেয়ে কী লাভ হবে? গুণগতভাবে কি আমি স্থাপত্যে কিছু কন্ট্রিবিউট করলাম? মানে আমি গত কয়েক বছর ধরে যে অ্যাওয়ার্ডগুলো দেখতেছি আর কি, গুণগতভাবে আমার জিসটা কি, যে এই যে প্রজেক্টগুলো পাচ্ছে সেটার কন্ট্রিবিউশনটা কি সোসাইটিতে, টোটাল ম্যানকাইন্ডে এটা কি কন্ট্রিবিউট করতেছে, কিংবা শিল্প হিসাবে কতটুকু এটা কালোত্তীর্ণ হচ্ছে আর কি। তো দিন শেষে তো মৃত্যুর পরে যদি কোনো ইচ্ছা থেকে থাকে যে আমার কাজটা থেকে যাবে আর কি, সময়ের মানে সময়কে অতিক্রম করে যাবে আর কি, এইটাই হচ্ছে অ্যাবসলিউটলি ওইটাই অ্যাওয়ার্ড। হ্যাঁ, ওইটাই অ্যাওয়ার্ড আর কি। এখন আমরা কি এত বেশি কনফিডেন্ট যে আমি না থাকলেও আমার কাজ থেকে যাবে? সময় বলে দিবে আর কি। তো আমার মনে হয় সময় ওয়েট করাটা দরকারি আর কি। আর আমি একটু খোঁজখবর নিয়েছিলাম 70s, আমি নাম বলছি না, আমি পরিপূর্ণ শ্রদ্ধার সঙ্গে করছি, 70s এই ভালগার প্র্যাকটিসটা ছিল না আর কি। 70s যারা প্র্যাকটিস করতেন তাদের নিজেদের কাজ নিয়ে তারা খুব কম কথা বলতেন আর কি। বলা যায় বলতেনই না আর কি, অনেক জোর করে তাদের কাছ থেকে বানানো লাগতো আর কি। মিড 80s যাওয়ার পরে এই কালচারটা শুরু হলো যে আমি এটা করেছি, ওটা করেছি, এবং সামহাও যখন কেউ এইভাবে বলেন তখন এর বাইরেও যে অন্য মতামত থাকতে পারে সেটা অনেক সময় ইগনোর করে যান আর কি। ওইটা নিয়ে আমার একটু মানে আছে, মানে ইচ্ছা করে না আর কি প্রজেক্ট নিয়ে কথা বলতে। আর তবে হ্যাঁ, অ্যাওয়ার্ড কাজে লাগে, কারণ ক্লায়েন্টকে ইমপ্রেস করতে এটা বেশ কাজে লাগে আর কি। যদি প্রোফাইলে একটা দুইটা অ্যাওয়ার্ড থাকলে ওনারা একটু গুরুত্বের সঙ্গে নেন আর কি, মানে ফার্স্ট ইমপ্রেশন, তো এটা অবভিয়াসলি কাজে লাগে। আর একটা হচ্ছে যে
শিল্পের যে কোনো শাখায় আপনার ক্রস চেক করার একটা ব্যাপার থাকে, যে আপনি একটা কাজ করলেন সেটা আসলে ভালো হলো না খারাপ হলো কিংবা কত দূর হলো, এইটা নিজে নিজে সবসময় করা যায় না আর কি, মানে জাজ করা যায় না আর কি। তো একটা হেলদি ডিসকোর্স যেখানে শুধু মানে ডিসকোর্স মনে হয় থাকাটা দরকার, যেখানে শুধু আমাদের তো আমাদের শহরে আমাদের দেশে তো হেলদি ডিসকোর্সের প্রচলনটাই নাই আর কি। ডিসকোর্স মানেই হচ্ছে ক্রিটিসিজম মানেই হচ্ছে খুব খারাপ অথবা খুব ভালো। এই জায়গা থেকে বের না হলে অনেক ক্ষতি হচ্ছে আর কি। আমি কয়েকটা ক্রাইসিস আপনার যেহেতু এই হিসেবে বলতে চাই আর কি, সেটা হচ্ছে যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের জাতীয় স্থাপত্যিক পরিচয় আদৌ তৈরি করতে চাই কিনা, আমাদের স্থাপত্যের সংস্কৃতিটা কি হবে, একজন স্থপতি আরেকজন স্থপতির সাথে কিভাবে ব্যবহার করবে, ওঠা বসা চালচলনটা কী হবে, এটা ঠিক করতে হবে, নর্মস এথিক্স ঠিক করতে হবে। এবং এটা আমাদের জন্য না আর কি, এই ডিসকোর্স এবং এই কোর্স আউটলাইনটা বোধহয় ঠিক করার সময় এসছে। কারণ অনেক মাল্টি নিউক্লিয়াস তৈরি হয়েছে, অনেকগুলো স্কুল, অনেকগুলো ঘরানা, অনেকগুলো প্র্যাকটিস বিচ্ছিন্ন দিকে মতন। এবং আমরা যদি ওইটা বিলং না করি যে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, এটা আমার দেশ, এই দেশটাকে গোছানোর দায়িত্ব আমার, তাহলে এইখানে ফেল করার কোনো সুযোগ নাই। এবং একজন আর্কিটেক্ট আরেকজনের প্রতিপক্ষ না আর কি, এই পরিচয়টা ভুলে যেতে হবে। আমরা যখনই একজন আরেকজনকে প্রতিপক্ষ কিংবা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ভাবতেছি, এবং তখনই সব ক্রাইসিস শুরু হচ্ছে। আর একটা হচ্ছে যে এটা বোধহয় সব শিল্পের ক্ষেত্রেই হয়, যে উপযুক্ত সম্মান দেওয়ার কুণ্ঠা, এটাও বোধহয় আমাদেরকে একটু রিথিঙ্ক করার ব্যাপার আছে আর কি। যে আমরা তাচ্ছিল্য করতে খুব পছন্দ করি আর কি, আর্কিটেক্ট কমিউনিটিতে একজন আরেকজনকে অবচেতনভাবেই খুব তাচ্ছিল্যের সঙ্গে নেই আর কি। কেউই অন্যায়, মানে আমি খুব স্ট্রংলি বিলিভ করি যে মানে আসলে সবাই খুব একা, সবারই খুব কষ্টের সময় থাকে, ভালো সময় থাকে আর কি, কেউ কারোর প্রতিপক্ষ না আর কি। সবাই এই স্থাপত্যের বিশাল বারান্দায় সবাই কিন্তু আছে। এখন আমরা একজন যদি আর একজনের প্রতি সহমর্মী না হই, তাহলে সোসাইটি আমাদের প্রতি সহমর্মী হবে না, কখনোই হবে না আর কি। এবং সোসাইটি যদি আমাদেরকে ডিনাই করে, তাহলে আমরা সমষ্টিগতভাবে কিন্তু বাধ্য হয়ে যাবো আর কি। এবং আমাদের সম্মান আমাদের নিজেদেরই তৈরি করতে হবে আর কি। এটা আমি জানি না কীভাবে হবে, অনেক বড় বড় কথা বলতেছি, বাট একটা জিনিস খুব স্ট্রংলি বলতে পারি, সেটা হচ্ছে যে সিনিয়রদেরকে সম্মান করাটা বোধহয় ইনএভিটেবল আর কি। এইটা যদি সম্মানটা যদি চলে যায়, তাহলে আর কিছুই থাকবে না। অর ইন এ সেন্স সম্মান সিনিয়র জুনিয়রদের প্রতি বা জুনিয়র সিনিয়রদের প্রতি আর কি, পারস্পরিক যে শ্রদ্ধাবোধটা। কারণ সবাই সবার, মানে আমি স্ট্রংলি বিলিভ করি যার যার জায়গা থেকে সে তার 100% চেষ্টা করছে, জীবন তাকে তার প্রায়োরিটি বেসিসে রিটার্ন দিছে আর কি। তার মানে এই না যে সে খুব কম মেধাবী কিংবা আমি বেশি মেধাবী আর কি। সবাই যা যা জায়গা থেকে তার চেষ্টা তো করছে, না হলে তো এই পর্যায়ে এটা আসতো না আর কি। মানে কেউ মানে হালকাভাবে নিলে একজন আর্কিটেক্ট সে কখনো এত মানে এই পর্যায়ে যেতে পারতো না আর কি। আর্কিটেকচার এখন এটা আমার কাছে মনে হয় যে টাফেস্ট প্রফেশন। প্রত্যেকটা আর্কিটেক্টই খুব মানে আমার কাছে মমতা দাবি করে আর কি। কারণ যে কষ্টের এই প্রফেশনটা, যে প্রতিকূলতার মধ্যে দিয়ে যাইতে হয়, ওই জায়গায় সবাই খুব একা এবং তার সিম্প্যাথি দরকার। ঠিক আছে, আমরা হয়তো দূর থেকে দেখি যে উনি খুব ভালো আছেন, আসলে ব্যাপারটা সত্যি না আর কি। ভিতরে ভিতরে সবাই খুব একা আর কি, সবার ক্রাইসিস একরকম না। তো যেহেতু আমি আর্কিটেকচার মানে কমিউনিটিটা আমার পরিবার, বৃহত্তর পরিবার মনে করি, মানে এটা শুধু বলার জন্য না আর কি, আমি মানে একদম ফ্যাকাল্টির বারান্দা থেকে এটা বিলিভ করি। এবং আমি এটা মানে ওন করি, এই জিনিসটাকে ওন করি।
বলি যে আশাবাদ কেমন আমাদের বাংলাদেশ নিয়ে? আমাদের আসলে যা কিছু কাজ, এটা আমি সবসময় বলি যে আমাদের অনেক চিন্তা, অনেক শ্রম, অনেক কোঅর্ডিনেশন, অনেক মানুষের কাছে যাওয়ার এরকম অনেকগুলি আমাদের এক্সাম্পল আমাদের দেশে আছে। কিন্তু আমি বলবো বড্ড খুব বেশি বিক্ষিপ্ত, হ্যাঁ, কালেকটিভ না। শুরুতেও এই কথাটা বলছিলাম। তো আমি কি আশা করতে পারি যে এই মুহূর্তে 2024 বা আমাদের একটা রাষ্ট্রীয়ভাবে বিশাল একটা পরিবর্তন হয়েছে বলে আমরা প্রতিনিয়ত এখন বলছি। এই সময় থেকে আমরা কি একটা উইশ করতে পারি কিনা? আমি ভয়াবহ রকমের আশাবাদী মানুষ। স্বপ্ন স্বপ্ন দেখি। আশাবাদের সাথে সাথে আমরা কিছু জিনিস অস্বীকার করার উপায় নাই। আমাদের আর্কিটেকচারাল প্র্যাকটিস এখন গ্লোবাল প্র্যাকটিস। আমাদের যা কিছুই করি গ্লোবালি এটাকে ক্রস চেক করতে হয় আর কি। তো ক্রাইসিস যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশ এখনও গ্লোবাল আর্কিটেকচারের জন্য তৈরি না আর কি। আমাদের মাটির জ্ঞানটা এখানে আরেকটু এক্সপ্লোর করা দরকার ছিল। আনফর্চুনেটলি গত 100 কিংবা 150 বছর ধরে আমরা নতুন কোনো বিল্ডিং ম্যাটেরিয়াল আমাদের মাটি থেকে তৈরি করতে পারিনি। সো দেখা যায় যে ম্যাটেরিয়াল এক্সপ্লোরেশনের সাথে সাথে আর্কিটেকচারের কোর্স ওই দিকে চলে যায়। কংক্রিটটা তৈরি হলো, কংক্রিটের আর্কিটেকচার নতুন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলো। স্টিল স্ট্রাকচার কিংবা আরও এখনকার থাউজেন্ডস অফ ম্যাটেরিয়াল প্রডিউস হচ্ছে। আমাদের মাটিতে আমরা এটা করতে পারতেছি না। এবং এখনকার যে ক্রাইসিসগুলা, এইগুলা ট্যাকেল দেওয়ার জন্যে আমাদের মানে যে ধরনের স্পেস রিকোয়ারমেন্ট, যে ধরনের প্ল্যান্ড ওয়েতে একটা বাড়ির কে অ্যাকোমোডেট করার জন্য যে টেকনোলজি দরকার, এই টেকনোলজিগুলো অলমোস্ট এভরিথিং ইজ ইম্পোর্টেড। তো যে কারণে আমরা সবসময় সেকেন্ড গ্রেড কিংবা থার্ড গ্রেড হয়ে আছি আর কি। এইটা নিয়ে আমার একটা গাত্রদাহ আছে আর কি। এবং আমি স্ট্রংলি বিলিভ করি যে আমাদের ভাষায় আমরা অবশ্যই আমাদের স্ব অভিমান তৈরি হবে, সজাত্য অভিমান তৈরি হবে, এবং আমরা আমাদেরটা নিয়ে স্যাটিসফাইড থাকবো আর কি। অ্যাকচুয়ালি হীনমন্যতাবোধ কখন তৈরি হয়? যখন আমি বলি যে আমার কিছু নাই, আমার তো করার কিছু নাই আর কি, আমি তো কপি পেস্টই করবো আর কি। কিংবা আমাদের ক্লায়েন্ট এন্ডে যখন কপির মানে 4th টাইম কপি পেস্টের জন্য ইম্পোজ করে, এটা তো এক ধরনের হীনমন্যতা বোধ থেকেই করে আর কি। তো আমি স্ট্রংলি বিলিভ করি যে আমাদের ভাষা আমরা অবশ্যই শিখবো, এবং এটা একটু সহজ না। মানে অন্যান্য আর্টের অন্যান্য সাবজেক্টের যত সহজে ট্রেস করা যায়, আর্কিটেকচারের এই নলেজটা খুব শাটল। এইটা ডায়াগনোসিস করতে কিংবা ডিটেক্ট করতেও একটা ম্যাচুরিটির দরকার হয় আর কি। এইটা খুব সহজ না আর কি। তো এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি জানে, অনেক বেশি দক্ষ আর কি। মানে 50 আমাদের সময়, আমি তো অলমোস্ট 20 বছর হয়ে গেল, তো আমাদের সময়ও দক্ষতা নিয়ে ভয় পাইতাম আর কি। এখনকার যে জিনিসটা আছে, ছেলেমেয়েরা অনেক বেশি দক্ষ, অনেক বেশি টেকনোলজি, অনেক বেশি স্কিল আর কি। এই সময়টা যদি তারা জ্ঞান অর্জনেই লাগায়, ভয়াবহ রকমের একটা ঘটনা ঘটবে আর কি। এবং এইটা খুব পজিটিভ ওয়েতে হবে। কিছু এক্সাম্পল তৈরি হবে। মানুষ, আমি স্বপ্ন দেখি যে এক সময় তো এটা হইতো যে 1 বস্তা চাল দিয়ে, মানে স্বপ্ন দেখি এরকম, একজন পল্লী চিকিৎসক, সে তো একটা লাউ নিয়েও তো চিকিৎসা দেয় আর কি। একজন আর্কিটেক্ট কেন 1 বস্তা চাল কিংবা 1 বস্তা ধান নিয়ে ডিজাইন করবে না? আমাদের এক্সপেকটেশনটা, আমাদের স্থাপত্য শিক্ষাটা অনেক বেশি প্রান্তিক হয়ে যাচ্ছে, অনেক বেশি খরুচে ব্যাপার হচ্ছে আর কি। এইটা যদি কোনোভাবে কমাইতে পারি, তাইলে হয়তো কেউ একজন দেখবে যে গ্রামে তো ব্লেসিং আছে। ঢাকা শহরে সার্ভাইভ করতে গেলে 1.5 লাখ টাকা লাগে, 1 থেকে 1.5 লাখ টাকা লাগে ভদ্রস্থ একটা জীবনযাপন করতে আর কি। গ্রামে তো এটা 20,000 টাকায় হয়।
তো কেউ যদি মনে করে যে আমি এত মানুষের পিছনে দৌড়াবো না, এত শহরের যে সমস্যাগুলো আছে এগুলো নিব না, আমি আমার মতন করে যেটা বিলিভ করি সেটা তো করবো আর কি। তো এরকম কেউ যদি তৈরি হবে, অবশ্যই তৈরি হবে, যে গ্রামে তার চাহিদাটা কম করে হলেও মানসিক ওই প্রশান্তিটা নিয়ে কাজ করবে। আমাদের সময় বা আমাদের এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড মানে কি ছিল মানে এখনও আছে, রাজন দাস। ও যখন সিলেটে গেল তখন আমি খুব স্ট্রংলি, ও অসম্ভব মেধাবী একজন মানুষ। তো রাজনকে আমি নিজে খুব করতেছিলাম যে তুই ঢাকায় প্র্যাকটিস কর, ঢাকায় তোর দরকার। সে বলল না, আমি আমার শহরটা আমার বেশি দরকার আর কি। তো রাজন তো গেছে এবং সে তো চমৎকার কাজ করতেছে, সিলেটে কাজ করতেছে। কবির ভাই ঝিনাইদহ আছে এবং ঝিনাইদহ অসম্ভব সুন্দর সুন্দর কাজ করতেছেন আর কি। তো নট নেসেসারি যে আর আল্লাহ কোন দিক দিয়ে দেয়, মানে কেউ যদি মনে করো যে গ্রামে প্র্যাকটিস করা মানেই সে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেল, ব্যাপারটা এরকম না আর কি। আল্লাহ যে কোন দিক দিয়ে দেয়, আর যদি অনেস্ট থাকে, কেউ যদি অনেস্টলি প্র্যাকটিস করে, তার রেকগনিশন, তার সম্মান যে কোন জায়গা থেকে আসবে, উপর থেকে আসে আর কি। তো আমি এই দিক দিয়ে খুব আশাবাদী। এবং আশাবাদী আরেকটা জিনিস বলি যে শহর নিয়ে আমি আমার আশাবাদ শেষ হয়ে গেছে। শহর রোগী হিসেবে ট্রিট করা যায়, স্বপ্ন দেখা যায় না আর কি। ঢাকার শহরকে সবাই প্রবলেম চাইল্ড হিসেবে ট্রিট করতেছে আর কি। এইখানে কেউ স্বপ্ন দেখতেছে না যে এই শহর, মানে আগে তোকে বাঁচানো দরকার, তারপরে না সে হাসবে না খেলবে, এটা তখনকার প্রশ্ন আর কি। ওই সেন্সে ঢাকা শহরের স্বপ্নটা 3 লেয়ার পরে যায়। কিন্তু আমি গ্রাম নিয়ে স্বপ্ন দেখি, বাংলাদেশের গ্রাম মফস্বল শহরগুলো নিয়ে স্বপ্ন দেখি। তো আমরা আর্কিটেক্টরা যদি এখনও মফস্বল শহরগুলো নিয়ে, তার নিজের শহরগুলো নিয়ে কাজ না করি, তাহলে এই শহরগুলো খুব খারাপ অবস্থা হয়ে যাবে। এবং আমার একটা সিনেমা আমি একটা ইনিশিয়েট করছিলাম, ওটা শেষ করতে পারি নাই, আমার ফ্রেন্ড জামান ওর সাথে। সিনেমাটা ছিল ইমেজ অফ এ সিটি, যে মফস্বল শহরগুলোতেও যে চেহারা ছিল এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেড আউট হয়ে যাচ্ছে। এবং একটা শহরের সাথে ছবি তুলে যদি আমি কয়েকটা ছবি পাশাপাশি রাখি, কেউ আলাদা করতে পারে না যে এটা কোন শহর, কিংবা সব মনে হয় একই রকম। তো মানে সবই যদি এরকম শেষ হয়ে যায় আর কি, তাহলে আমরা মানে দাঁড়াবো কোথায়, যাবো কোথায় আর কি। আর এই মোটামুটি। আর আমি আমার কাজ নিয়ে বলতেছিলেন, এটা কাজের চেয়ে আমি কাজের চিন্তাভাবনাগুলো যদি একটু বলি, এটার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে মানে কাজটা কত ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে ওইটা না বলি, মানে ওইটা অ্যাকচুয়ালি ওইটার ইয়ে না। আমি জাস্ট চিন্তাটা কি ছিল সেগুলো একটু বলি আর কি। জাপানিজ অ্যাকোমোডেশনের ওইটা ছিল হচ্ছে 3 ব্রিজ প্রজেক্টের জাপানিজ যে কন্ট্রাক্টর এবং তাদের নিয়োজিত যে ইঞ্জিনিয়াররা ছিল, ওনারা এখানে থাকবেন এবং 6 মাস ধরে থাকবেন। তো তাদের জন্য একটা কাজ করা। তো আমরা যে ওনাদের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করে প্রজেক্ট ব্রিফ নিতে পারছি এটা না আর কি। ওনারা সাকুল্যে 3টা ব্রিফ ওনারা আমাদেরকে দিছিলেন যে এরকম এরকম চাই। তো এখানে চিন্তা ছিল যে ওরা প্রজেক্টের পয়সায় এই অ্যাকোমোডেশনগুলো তৈরি করে ওয়ান টাইম ইউজ, এবং পরে ওইটা ভেঙে ফেলে কিংবা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেয়। তো এইটা প্রথম কথা হচ্ছে আমার দেশের টাকা, আমি এটাকে যদি এরকমভাবে অপচয় করি তাহলে তো অপচয় হবে। তো ফার্স্ট ইয়ার ছিল যে এমন কিছু করব যাতে এটা মানে কোনোভাবে ইয়া হয়। 2 নম্বর হচ্ছে যে খুব স্পিড কনস্ট্রাকশন হবে, মাত্র 114 দিনে 35,000 স্কোয়ার ফিটের একটা কনস্ট্রাকশন একদম ফাংশনাল হতে হবে আর কি। এইটা আর একটা ভয়াবহ ঘটনা হচ্ছে যে ওখানে কোনো ল্যান্ডস্কেপ রেফারেন্স ছিল না, কারণ প্রায় 7.5 ফিট বালি ভরাট করে ওই জায়গাটা ধুধু বিরান মরুভূমির মতন একটা জায়গা তৈরি করে ফেলে, যেখানে ল্যান্ডস্কেপ কোনো রেফারেন্স নাই আর কি। তো অলমোস্ট উইদাউট এনি রেফারেন্স একটা কাজ করতে হবে। এটা সারা আমার জীবনে কখনো এরকম
প্রজেক্ট, ইউটোপিয়ান প্রজেক্ট পাই নাই আর কি। এর মধ্যে হচ্ছে হলি আর্টিজান ইনসিডেন্ট। জাপানিজরা ভয়ে বাংলাদেশে নামই শুনতে পারে না আর কি, মানে এই ঘটনাটা তো সবচেয়ে বড় কথা মিসট্রাস্ট আর কি, যে ওনাদের সাথে আমি মিটিং করতে যাই, আমাকে 10বার চেক করা হয় আর কি, 10বার 10টা জায়গায় মানে ইয়া করে। তো এরকম অবিশ্বাসী একটা পরিবেশের মধ্যে থেকে ডিজাইন করতে আমাদের খুব কষ্ট হয়েছে আর কি, যে এরকম মিসট্রাস্টের জায়গা থেকে। তো তারপরেও যে ডিজাইনটা করলাম সেটা হচ্ছে যে মানে এমনভাবে তৈরি করা যাতে এরা কখনো বিচ্ছিন্ন ফিল না করে আর কি, মানে বিচ্ছিন্ন বোধ না করে, যে সবাই যেন সবাইকে দেখতে পারে এরকম একটা জায়গায়, এবং একটা কমিউনিটির তৈরি হয়। আর কিছু কোর্টইয়ার্ডগুলোর আবার চেহারা একই রকম, ডাইমেনশন একই রকম, কিন্তু ওইটার ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট। তো যে কারণে বাংলাদেশে যেহেতু 6 ঋতু আছে, কোর্টইয়ার্ডগুলোর ল্যান্ডস্কেপ ডিজাইনটা এরকম করে করা যেটা 6টা ঋতুতে 6 রকম রেসপন্স করে আর কি। তো কোর্টইয়ার্ডগুলো দেখতে, ডিজাইনে দেখতে, প্ল্যানে দেখতে একই রকম, কিন্তু ফিজিক্যালি এটা খুবই অন্যরকম আর কি, এবং রেফারেন্সিয়াল। তো ওনারা ওই কোর্টইয়ার্ডদের রেফারেন্স দিতেন আর কি, যে নর্থ ইয়ার্ডের অমুক রুমে অনুক্রমটা আছে, এইভাবে সামহাও ওইটা ওয়ার্ক করে আর কি। আর এমনি ইন্টেনশনাল প্ল্যানটা খুব সহজ, কিন্তু একটু কোর্টইয়ার্ডগুলো বের করার কারণে যে সার্কুলেশনের একটা ন্যারেটিভস তৈরি হয় আর কি, ওইটা আমরা চাচ্ছিলাম যে পাড়ার মধ্যে যে একটা টুইস্ট, একটু যাওয়ার পরে একটু ওপেনিং তৈরি হলো, একটা আলো এসে পড়তেছে, এইগুলা। আর ওনাদের একটা মাঝখানে একটা ওয়াটার কোর্টইয়ার্ড ছিল, ওইটা অ্যাকচুয়ালি ফায়ার ফাইটিংয়ের জন্য তৈরি করা, যেখানে ওনারা সন্ধ্যার সময় বা সকালে ওরা মেডিটেশন করতেন। তো এইটা ছিল সামহাও ওই প্রজেক্টটা ওনাদের সবাই খুব নিজের মতন করে নেন আর কি। এবং এটা যাওয়ার পরেও ওটা যে অ্যাকোমোডেশন কোঅর্ডিনেটর ছিলেন, উনি আমাদেরকে অনেকবার থ্যাঙ্কস মেলটেল করছেন আর কি, যে তারা ওই সময়টা অনেক সুন্দরভাবে কাটিয়েছেন। আর এর পরে ওনারাই আবার যমুনা রেল ব্রিজ প্রজেক্টের জন্য আমাদেরকে ইয়া করেছিলেন। তো ওই প্রজেক্টটা সামহাও আমরা শেষ পর্যন্ত ক্যারি আউট করতে পারি না আর কি, ওইটা আমরা শেষ পর্যন্ত তৈরি করতে পারিনি। তো ওই যে এই বিল্ডিংটা এখনও আছে, এটা খুব লো কস্ট বিল্ডিং, খুব মানে একদমই প্রত্যেকটা যেহেতু অল্প সময়ের জন্য করবে, ফর্চুনেটলি ওনাদের যে বাজেট ছিল সেই বাজেটের মধ্যেই স্থায়ী স্থাপত্য করে, স্থায়ী স্ট্রাকচার করেও আমরা শেষ করতে পারছিলাম আর কি। তো ওইটা একটা স্যাটিসফ্যাকশন। ওটা এখন রোডস অ্যান্ড হাইওয়েজের ট্রেনিং সেন্টার হিসেবে কাজ করে। তো এইটা আমাদের একটা বড় স্যাটিসফ্যাকশন, যে আমি কিছুটা হলেও তো মানে কাজে লাগছে আর কি। এইটা একটা, আর একটা বোধহয় একটা বাড়ির কথা বলতেছিলাম, এটা মেঘমলার। ওইটা তো মানে ইউটিউবে কিংবা টিভিতে আছে। ওইটার জিনিসটা হচ্ছিল যে ওই বাড়িটা আসলে আমাদেরকে আত্মবিশ্বাস দিছে, যে আমি এর আগে বিল্ডিং তৈরি করতে পারতাম না আর কি, যে কোথায় যেন ক্লায়েন্টের সাথে একটা জায়গায় গ্যাপ তৈরি হয়ে যেত আর কি, মিসট্রাস্ট, এবং মানে আমি নিজেকে বোঝাইতে পারতেছি না কী চাচ্ছি। তো এই প্রজেক্টে যখন ওনাদের সাথে মেশা শুরু করলাম আর কি, যে ওইটার ইন্টেনশন ছিল যে দেখি না, ওইটা মাত্র 1.5-2 কাঠা জায়গা। অ্যাকচুয়ালি ওনার সাহস, ওনার কারেজটা আমাকে আমার সর্বোচ্চটা এনগেজ করতে ইনফ্লুয়েন্স করছে, যে উনি বিশ্বাস করে যে এটার মধ্যেই সম্ভব। একজন মানুষ যার অপশন আছে ধানমন্ডিতে একটা ফ্ল্যাট কিনে থাকার, সে বিলিভ করতেছে যে 1.5-2 কাঠা জায়গার মধ্যে সে থাকতে পারবে। তো আমার মনে হয়েছে আমি যদি ওনাকে আমার সহযোগিতাটা না দিই তাহলে এটা অন্যায় হবে আর কি। উনি আর্কিটেক্ট কমিউনিটি সম্পর্কে একটা ভুল ধারণা থাকবেন আর কি, এবং উনি অনেক বড় আর্কিটেক্ট, বাংলাদেশে অনেক খুব সম্মানী আর্কিটেক্ট, ওনার কাছে গেছেন, ওনার অফিস ওনাকে
মানে না করে দিছে আর কি, যে ইয়া আর কি। তো এক ধরনের ইয়া ছিল যে একজন আর্কিটেক্ট কমিউনিটি সম্পর্কে উনি ভুল ধারণা নিয়ে যাবেন, এটা মানে নিতে কষ্ট হচ্ছিল মেনে নিতে। আর 2 নম্বর হচ্ছে যে উনি নিয়মের মধ্যে থেকে করবেন আর কি, ফোনে 2 কাঠা জায়গা, তারপরে আবার উনি নিয়ম মেনে করবেন। তো এর চেয়ে আর কি চাই, মানে উনি তো যথেষ্ট ওনার বদান্যতা দেখাইলেন আর কি, এখন বাকি কাজটা তো আমার। তো এই জার্নিটা 2.5 বছরের জার্নি আর কি, মানে ডিজাইন টেবিলেই ওটা 2.5 বছর ছিল, 2-1.5 বছর, 2-2.5 বছর ছিল। তো 2.5 বছর ধরে তো আমরা শুধু গল্পই করছি আর কি, যে উনি আসছেন, আমরা গেছি। তো ফর্চুনেটলি মানে ওনার সাথে সম্পর্কটা এখন এত বেশি পারিবারিক যে মানে আমার ছোট বাচ্চাটা, একদম ছোট বাচ্চাটা হওয়ার আগে উনি হচ্ছে আমার বাসায় একদিন দেখি যে অনেক কিছু রান্নাবান্না করে পাঠিয়ে দিছে। আর প্রত্যেক শীতে নতুন কোনো পিঠা, মানে ওনার প্রথম পিঠা আমাদের ছাড়া ওনারা খান না আর কি, আমাদেরকে সবসময় ইয়া করেন। শুধু এইটাই না, ওনার মানে উনি আটালি বললেন যে আমি ওনার ভাই, মানে অ্যাকচুয়ালি ভাব মানে আশরাফ ভাই, বিনি ভাবি, ওনারা এত বেশি ক্লোজ যে এটাকে আসলে মানে আমি জীবনের একটা বড় শিক্ষা ওনাদের এই ঘটনার মধ্যে পাইছি। সেটা হচ্ছে যে কিছু সম্পর্ক থাকে হচ্ছে রক্তের, কিছু সম্পর্ক তৈরি হয় বৈবাহিকভাবে, আর কিছু সম্পর্ক থাকে অর্জিত সম্পর্ক। এবং এটা কোনো মতে ফেলনা না আর কি, মানে মৃত্যুর জন্যে এই অর্জিত সম্পর্ক, মৃত্যুর সময় অর্জিত সম্পর্কগুলো ফেলনা না আর কি, এটা অনেক বড় জীবনের ইম্পালস দেয় আর কি, থ্রাস্ট দেয় সামনে আগায় যাওয়ার জন্য আর কি। তো বিনিভাবে যেমন এটা খুব অবাক লাগে যে উনি আমার যে মানে আমার জন্য নফল নামাজ পড়েন, যে ফিনান্সিয়াল ক্রাইসিসে যখন থাকি, মাঝখানে তো অনেক বড় ক্রাইসিস গেছে, এখনও যাচ্ছে। তো উনি দেখা যাচ্ছে নফল নামাজ পড়ছেন, ভাই আমি আপনার জন্য নামাজ পড়তেছি, ইনশাল্লাহ বিপদ কেটে যাবে আর কি, আপনি হাল ছাড়েন না আর কি। তো একজন ক্লায়েন্ট যখন আপনার জন্য নফল ইবাদত করতেছে, আপনার চাওয়াটা এরকম, তখন এবং যখন সবচেয়ে বড় কথা কি, যে বিনি ভাই বললেন যে আমার ছেলেকে আর্কিটেক্ট বানাবো, এর চেয়ে বড় রেকগনিশন আর কি থাকতে পারে আর কি, যে উনি, ওনার সাথে আমি 5 বছর মিশছি, কাজ করছি, তারপরে উনি আমার 5 বছর ধরে তো আর যত যাই হোক মানে কোনো কিছু তো ক্যামোফ্লেজ করা যায় না, এত কিছু দেখার পরেও যদি আমার জীবনযাপন পদ্ধতিটা ওনার পছন্দ হয় এবং উনি ছেলের জন্য আর্কিটেক্ট উইশ করে, তার মানে সামহাও তো আমি একটা লেভেলে তো আমি মনে করি যে আমি অবশ্যই এটা আমার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট হলেও হয়েছে আর কি। কারণ আমি আর্কিটেকচারটাকে আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট ফর্ম অফ মাই লাইফ, দিস ইজ দ্য বেস্ট ফর্ম অফ হিউম্যান বিইং। কারণ ঈশ্বরের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার স্রষ্টা, সৃষ্টি করেন। আর্কিটেক্ট যখন পেন্সিল হাতে বসে, সে তখন ঐশ্বরিক পর্যায়ে চলে যায়। ঈশ্বরের প্রায় মানে ঈশ্বর তার সমস্ত ক্ষমতায় মানুষের মধ্যে প্রকাশিত আর কি। তার সর্বোত্তম রূপ হচ্ছে আর্কিটেক্ট হওয়া আর কি। স্রষ্টার রূপে যখন বিকশিত হয় তখন ঈশ্বর এটা সর্বোত্তম রূপ আর কি। আর একটা রূপ আছে, সেটা হচ্ছে দয়াময়, ক্ষমাশীল। সাথে সাথে আমি একটু অ্যাড করি যে আমাদের ক্ষমাশীল হওয়া দরকার, দয়াময় হওয়া দরকার আর কি। তাইলে হয়তো এটা কমপ্লিট একটা সাবজেক্ট তৈরি হবে আর কি। আমার মনে হয় হিমুন, আজকে আমার এই খাতায় আরো কিছু কথা লেখা ছিল, আমি আর কথা বলতেই চাই না টাইপের, কারণ যে সুন্দর একটা আশা দিয়ে এবং আমি বলবো যে একটা কমপ্লিট গাইডলাইন টু দাইসেলফ, নিজেকে একটা গাইডলাইন দিয়ে ডিফাইন করা, হ্যাঁ এটা আমার কাছে খুব ভালো লাগার। তো কিছু কষ্টের কথা আমাদের থাকবেই। আসলে আমি যদি হাহাকারে না পড়ি, আমি যদি ফ্রাস্ট্রেটেড না হই, আমি স্বপ্নটা আমার আশা যায় উইশ করছি, আজকে সারাক্ষণই আমরা উইশ করছি আমার কি হইতে পারে, আসলে কি হইতে পারে। তো অনেকগুলি দুঃখের কথা, ফ্রাস্ট্রেশনের কথা, সেই সাথে হচ্ছে আশার কথা, এবং আসলে যে আমার দয়াময় হতে হবে, আমার সাবমিসিভ হতে হবে, আমার আসলে সৃজনশীলতা আমার থাকতে হবে, আমার সৃষ্টি করতে হবে।
এটা দিয়ে মনে হয় আজকে অবশ্যই সুন্দর একটা জায়গা আমি পেলাম শেষ করার জন্য, আদারওয়াইজ আমি শেষ করতে পারতেছিলাম না। থ্যাংক ইউ হিমুন। হিমুন অনেক বিজি প্র্যাকটিশনার বলবো না, বিজি থিঙ্কার, যে এটা করে এটা যাচ্ছে পরেরটা করে বাদ দিই। যাচ্ছে। হ্যাঁ, তো এর ভিতরে সময়টা বের করে এখানে আসার জন্য, বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস, এইটাকে সময় দেওয়ার জন্য, এবং আমি বলবো সবাইকে শোনার সুযোগ করে দেওয়ার জন্য হিমুন সম্বন্ধে, হিমুনের চিন্তা সম্বন্ধে, ফ্রেমওয়ার্ক সম্বন্ধে, এটার জন্য আমি তোমাকে অনেক 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 ধন্যবাদ আর কি। থ্যাংক ইউ আসিফ ভাই। আমি আসলে এটা ডিজার্ভ করি কিনা জানি না, আপনার সাথে কথা বলার, এই প্ল্যাটফর্মে আসার মতন যোগ্যতা আমার নাই। তো আপনি আমাকে যে ইনভাইট করলেন, এটার জন্য আমি অতি সম্মানিত বোধ করছি এবং সবার জন্য শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আজকে মতো আমাদের যেতেই হয়, যেহেতু আমাদের সময়ের কনস্ট্রেইন থাকে। আমরা প্রতিটা এপিসোডে, প্রতিটা সেশনে আমাদের মনে হয় আমরা আরো দীর্ঘ সময় নিয়ে কথা বলবো, তারপরে যেতে হয়। আমরা পরবর্তী স্থপতি নিয়ে খুব সহসা আবার আসবো। সবাই সুস্থ থাকবেন।